চরের জীবন, সংগ্রাম আর প্রতিকূলতা যাদের নিত্যসঙ্গী। বেলা শেষে গবাদি পশু নিয়ে ফিরছে বাড়ির পথে, নৌকা ছুটে চলছে দুর্গম চরে। ছোট্ট এক বালক তার বাবার পিছু পিছু যাচ্ছে চরের বাড়িতে। এক সংগ্রামী জীবন। কাকা হাঁটবেন কত দূর? আমার যখন বহুত দূর ইলাম এই চেঙ্গানিয়া চেঙ্গানিয়া। জি কতক্ষণ হাঁটতে হবে এখান থেকে? 1 ঘন্টা। 1 ঘন্টা। হ্যাঁ। আমরা চরে যখন হাঁটছিলাম তখন আমাদের দেখা দেখি আমাদের সাথে হাঁটছিল চরের ছোট্ট এক শিশু নাহিদ। নাহিদ, কি পড়াশোনা করো? পড়ো না? বয়স কত তোমার বাবা? 10 10 বছর। তো এখনো কি কখনো স্কুলে যাও নাই? বাদ দিছ? বাদ দিলা কেন বাবা? বই দেয় না? চারপাশটা তখনও কুয়াশার চাদরে ঢাকা। প্রচণ্ড শীতে কাঁপছে গ্রাম বাংলা। সকালের প্রথম খেয়া নৌকাও প্রস্তুত। আমরাও উঠে পড়লাম খেয়া নৌকায়। এপার থেকে যারা ওপারের চরগুলোতে যাবে তারা তড়িঘড়ি করে উঠছে নৌকায়, কারণ দ্রুত পৌঁছাতে হবে চরের বাড়িতে। চলতে থাকলো নৌকা। আমাদের সহযাত্রী চরের অগণিত মানুষ। উলিয়া খেয়াঘাট থেকে আমাদের গন্তব্য কুদালধোয়া চর। যমুনার বুকে চলতে থাকলো নৌকা। দূরে চোখে পড়ছে মাছ ধরার আরো কয়েকটি নৌকা। প্রচণ্ড শীতেও শ্রমজীবী মানুষেরা নেমে পড়েছে নদীতে। জীবন আর জীবিকার তাগিদে ঘর ছাড়া মানুষগুলো। প্রচণ্ড শীতেও এই মানুষগুলোর বসে থাকার জো নেই, কারণ পেট তো চলতে হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চরের ঘাটে। ঘাটে আগে থেকে অপেক্ষমান কয়েকটি চরের অগণিত মানুষ। শীতের এই সময়টায় যমুনা নদী অনেক শুকিয়ে যায়। তাই তো আশেপাশের কয়েকটি চরের মানুষ একত্র হয়ে যাতায়াত করে কুদালধোয়া চর থেকে। তাই তো বছরের এই সময়টা ঘাট পাড়ে মানুষের ব্যস্ততা বাড়ে। তখন খেয়া নৌকাগুলোরও বসে থাকার জন্য এপার থেকে ওপার সারাটা দিন চলতে থাকে নৌকাগুলো। আমাদের সাথে যারা এসেছিল তারা একে একে নামছে চরের ঘাটে। আমরাও নামব। এই মানুষগুলোর পিছু পিছু আমরাও যাব গহীন চরে। দেখব তাদের জীবন চিত্র, দেখাবো আপনাদেরকে। দেখতে দেখতে সবাই নেমে গেল নৌকা থেকে। নেমেই যে যার মতো হাঁটা দিচ্ছে বাড়ির পথে। এই মানুষগুলোর কেউ যাবে কুদালধোয়া চর, কেউ বা কটাপুর, আবার কেউ কালীর চর। ভাড়ডালা করে সাপ্তাহিক বাজার নিয়ে যাচ্ছে চরের বাড়িতে, সাথে তার ছোট্ট ছেলে। দুজনেই বহন করছে ভারী জিনিসপত্র। চরের জীবন বড্ড কঠিন জীবন। কাকা হাঁটবেন কত দূর? আমার যখন বহুত দূর ইলাম এই চেঙ্গানিয়া চেঙ্গানিয়া। জি কতক্ষণ হাঁটতে হবে এখান থেকে? 1 ঘন্টা। 1 ঘন্টা। হ্যাঁ এই ভাড়ডালা নিয়ে 1 ঘন্টা হাঁটবেন? হ্যাঁ যখন বর্ষাকাল তখন তো যাতায়াতটা অনেক সহজ হয়। হ্যাঁ তো নৌকা যায় কাছে থেকে। এখন 1 ঘন্টা হাঁটবেন। জি আপনার বাড়ি কি ওইখানে? ওখানে চেঙ্গানিয়া। কি নিয়ে আসলেন এগুলা? এই যে এলে মনে করেন তরি তরকারি নিয়ে এলাম, বাজার টাজার নিয়ে এলাম। তরি তরকারি বাজার কয় দিনের বাজার করছেন? এলে আমাদের 1 সপ্তাহ। 1 সপ্তাহ। সপ্তাহ পরে আবার আসবেন। হ্যাঁ আবার সপ্তাহ আবার জানাবো। এমনিতে চরে কেমন আছেন? তোর মনে করেন নদী ভাঙা জায়গা বুঝুন নাই। এখন আমরা মনে করে যে কি কাজ কাম করি, কৃষি কাজ কাম করি। তারপরেও তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ কিন্তু যাতায়াতটা অনেক বেশি কষ্ট। কষ্ট হয়। কি হয় আপনার? আমার ছেলে ছোট ছেলে? জি। আপনার থেকে বড় তুমি? মাথা খা। তুমি কি নিছো হটপট? ওই যে ঠান্ডা বাবা দিন ছেলে মিলে সাপ্তাহিক বাজার করে যাচ্ছে বাড়ির পথে। নেমেছে কুদালধোয়া ঘাটে, যাবে সেই গহীনের এক চর। ঘাট থেকে সেই চরে যেতে হলে হাঁটা দিতে হবে 1 ঘন্টার পথ। এ এক সংগ্রামী জীবন। চরের পরিবহন ব্যবস্থার সব থেকে বড় মাধ্যম ঘোড়ার গাড়ি। তাই তো ঘোড়ার গাড়ির ব্যস্ততা বছরের প্রত্যেকটা সময়ই থাকে।
তবে শীত এলেই ঘোড়ার গাড়ির ব্যস্ততা বেড়ে যায়। গাড়ি নিয়ে কোথায় যাও ভাই? কত দূর থেকে আসলা? কি মালামাল টানবা? ও, এটা ঠিক করতে যাবা? এমনিতে তো ট্রিপ দাও চরে। ঘোড়ার গাড়ি হলো চরাঞ্চলের জাহাজ। সমুদ্র এলাকায় যেমন জাহাজ চলাচল করে, তেমনি চরের মানুষের চলাচলের মালামাল টানার একমাত্র মাধ্যম হচ্ছে ঘোড়ার গাড়ি। এছাড়াও ইদানিং সময়ে ঘোড়ার গাড়ির পাশাপাশি মোটরসাইকেলের ব্যবহার বেড়েছে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কুদালধোয়া চরে। যমুনা নদীর গহীনের এক চর, যে চরে রয়েছে দুঃখ দুর্দশা, একই সাথে রয়েছে অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য। আজ আপনাদের দেখাবো এই অঞ্চলের মানুষের সাধারণ জনজীবন আর অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যমুনা নদীর গহীনের এক দুর্গম জনপদ। হাঁটতে হাঁটতে আমরা প্রবেশ করছি কুদালধোয়া চরের জনপদে। সামনে দেখতে পাচ্ছেন এই জনপদের বসতি কুদালধোয়া, অবহেলিত এক জনপদ, যার অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। এমনই এক দুর্গম জনপদ যার চারপাশেই যমুনা নদী ধারা বেষ্টিত। চরের মাঝখানে কয়েকটি পরিবার মিলে থাকার ব্যবস্থা করেছে। একদম সাদামাটা জীবন। এই যে আমি যদি চরের বাড়িঘরগুলো আপনাদের দেখাই, খুবই সাধারণ, জরাজীর্ণ। নতুন একটি চর, যার কারণে বাড়িঘরগুলোর চারপাশে নেই গাছের কোনো অস্তিত্ব। এই যে আমি যদি সামনের একটি বাড়ি দেখাই, বেড়া থেকে শুরু করে উপরের চাল সবকিছুই হচ্ছে চুলা দিয়ে তৈরি করা, যেটিকে আমরা পাটখড়ি হিসাবে চিনি। গ্রামীণ জীবনধারা, শত দুঃখ কষ্টের পরেও এই জীবনগুলো স্বপ্নের মতো। আমরা যারা শহরে থাকি বা দেশের বাইরে থাকি, তাদের মন পড়ে আছে এই গ্রামীণ জনপদে। ছবির মতো সুন্দর বাড়িঘর, খোলামেলা নদী থেকে আসা বাতাস গায়ে লাগছে। এই ঠান্ডা বাতাসে খেলা করছে চরের ছোট বাচ্চারা। নাগরিক সুবিধা বঞ্চিত থাকলেও মানুষগুলোর রয়েছে এক অকৃত্রিম শান্তি। প্রকৃতির মাঝে বসবাস, প্রকৃতির মাঝে বসবাস করার শান্তি হয়তো কংক্রিটে বসবাসকারী মানুষ কখনোই খুঁজে পাবে না। তাই তো মন সবসময় ছুটে চলে এই গ্রামীণ জনপদে। একদিকে যেমন রয়েছে নানা ধরনের দুর্ভোগ অসুবিধা, অন্যদিকে রয়েছে অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য। চরের জীবনে শুধু দুঃখ দুর্দশাই নয়, একসাথে রয়েছে অপার্থিব সৌন্দর্য। এই যে দেখুন না, সামনে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, আর তারই পাশে ছোট্ট সুন্দর এক বসত বাড়ি। যে বাড়িগুলোতে নেই কোনো কোলাহল, নেই কোনো অসুবিধা, ঝগড়া ঝঞ্ঝাট। এই মানুষগুলো হয়তো দুবেলা ঠিকমতো খেতে পারে না, কিন্তু রাত হলে দেয় একটা শান্তির ঘুম। নেই কোনো কোলাহল। প্রকৃতির মাঝে বসবাস করার যে শান্তি, সেই শান্তিটা উপভোগ করে চরের মানুষেরা। তাই তো আমরা শহরে মানুষেরা সবসময় সবকিছু ছেড়ে ছুড়ে গ্রামে আসতে চাই, কারণ গ্রামের এই শান্তি হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না। রাস্তাঘাট এদিকে তো শিক্ষার ব্যবস্থা ওইভাবে নাই, খুব সামান্য আর কি। স্কুল আছে, কোন স্কুল আছে? সামনে একটা স্কুল আছে। আচ্ছা আচ্ছা। আমরা যেটি শুনছিলাম, ভাই এসেছে শ্বশুর বাড়ি, আপনার বাড়ি তো ওই পাশে। আচ্ছা, এলাকার জামাইয়ের মুখে শুনছিলাম এই এলাকা কতটা অবহেলিত। ভাই যেটি বলছিল, শিক্ষা প্রতিষ্ঠান আর রাস্তাঘাট হলে চোরের এই মানুষেরা আরেকটু ভালো থাকতো। এখন কি ঘাটে যাবেন? ঘাটে যেয়ে নৌকার জন্য আবার বসে থাকতে হয় অনেকক্ষণ। আপনার বাড়ি তো এই পাশেই। এখানে আসলে একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তখন আসলে উপায়টা কি হয়? এখানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার মানে সে মরতেও পারে না, বাঁচতেও পারে না, বুঝতে পেরেছেন? মানে সহজে ডাক্তার মানে হসপিটালে নেওয়ার সুযোগ নাই, নেওয়া যায় না, আবার রাখাও যায় না। দিনে হলে তো একটা উপায় বের করা যায়, কিন্তু হঠাৎ করে মাঝরাতে অসুস্থ হয়ে গেল, তখন তো আসলে কোনো উপায় নেই। এমন একটি জনপদ যেটিতে আসলে নেই কোনো নাগরিক সুবিধা। আমরা কথা বলবো চরের মানুষের সাথে, শুনবো তাদের নিজেদের মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। শীত মনে হয় অনেক বেশি। অনেক 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 শীত।
এই শীতে আসলে চোরের মানুষেরা কেমন আছে? অনেক কষ্টেই আছে। এখানে যে বাড়ি ঘরগুলো আসলে সেই বাড়ি ঘরগুলো তো এই শীতকে মানে শীত থেকে বাঁচার মতো না, না, যে না। অবস্থা, ঘরের মধ্যে বাতাস আসে। জি আমরা তো ঘাট থেকে আসলাম, দেখলাম অনেকটুকু রাস্তা হেঁটে চোরের বাড়ি ঘরে আসতে হয়। আপনারা আসলে বাজার ঘাট বা অন্য অন্য যে জরুরি কাজগুলা সেগুলা কিভাবে করেন? এগুলো আমাদের অনেক কষ্ট, অনেক কষ্ট। বাজার কোথা থেকে করেন? বাজার করি আমরা যাই যে উলিয়া থেকে। উলিয়া থেকে। হ্যাঁ, নদীর ওইপারে হাইটে যাইতে হয়, যায় তারপরে নৌকার জন্য আধা ঘন্টা কি 1 ঘন্টা ওয়েট করতে হয়। ওয়েট করার পরে ওখানে যায় বাজার করে কতদিন নিয়ে আসে সন্ধ্যার আগেও খাইতে পারি, কতদিন রাতের 10টা বেজে যায়। কিন্তু আমাদের অনেক কষ্ট, নাই রাস্তাঘাট, না একটা। কাকা কত বছর থেকে আছেন এই চরে? মেলা বছর এই শরৎ মেলা বছর হইল চর ওড়াত পড়তিনি। আচ্ছা, এ পর্যন্ত বাড়ি ঘর ভাঙছেন তো অনেকবার। হ্যাঁ মেলা বহুত ভাঙছি, ভাঙতে ভাঙতে বুড়ি হয়েছে গিয়া। এই যে প্রতিবার যখন বাড়িঘর ভাঙেন তখন তো একটা আর্থিক ক্ষতি হয়। ক্ষতি ক্ষতি এই ছাড়া কিছু ক্ষতিগুলা করে না। কিভাবে পোষান পরবর্তীতে? আল্লাহ জানে, আল্লাহ আঙ্গির আল্লাহ বাঁচায়। এভাবেই চলতেছেন। হয় এভাবে এই ভাঙতাছি তুলতাছি ভাগদিতে তুলতে আছে, কাকার ভাগদিতে তুলতে বয়স আছে। কেমন হইলো? বয়স আমার 70 পার হয়েছে। ঘর আমার ওখানে কাজ কাজ করতেছেন এখানে? কি কাজ করতেছেন? এই যে বেড়া ঘর বেড়া টেরা দিতেছেন আর কি। তো আপনাদের যে এই যে বাচ্চা কাচ্চারা আসলে পড়াশোনা করতে পারে না ওইভাবে, হ্যাঁ পড়াশোনা ঠান্ডা এটার জন্য কি আপনাদের অভিভাবক হিসেবে দুঃখ হয় না যে আমার বাচ্চা পড়তে হয় না কই কি এই যে মাইয়া গেল সকালবেলা ঠান্ডা 7টা বাজে গেল গা স্কুলে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে মাশাআল্লাহ দিলে 5 জন। সবাই কি স্কুলে যায়? সবাই স্কুলে যায়। কোথায় পড়াশোনা করে? কেউ ওই যে উলিয়া করে, কেউ ওই যে আমভদ্রা যায় করে। আচ্ছা আচ্ছা, তার মানে নদী পার হয়ে ওই হ্যাঁ, পাশে নদী পার যাওয়া হয়ে লাগে। যাওয়া লাগে। যদি আপনাদের এই পাশটাতে এপাশে একটা স্কুল থাকতো মাদ্রাসা থাকলে অনেক তো ভালো ভালো ছিল। হইতো। আমরা অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। দুর্গম এই চরগুলোতে অসংখ্য ছেলে মেয়ে রয়েছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। তাদের জন্য স্থানীয় পর্যায়ে যদি কোনো শিক্ষার ব্যবস্থা করা যায় তাহলে উপকৃত হবে দুর্গম এই চরের মানুষজন। এবার পান খাইছে সকালবেলায় কি করব শীতে ক্লাস 4-এ। কোন স্কুলে? মানিক স্কুলে। আচ্ছা আচ্ছা, প্রতিদিন যাও স্কুলে? জি আজকে কি বন্ধ স্কুল? জি। কাম কাজেও কষ্ট। আপনাদের এখানে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেল, তখন আসলে তার চিকিৎসার কি ব্যবস্থা? চিকিৎসা বিষয় মানে অসুবিধাই হয়। ওই যে নৌকা আলার এনে আবার এই যে যায় ফোনে ফোনে আবার এই যে ই করে ডাকি আইনে তারপরে নিয়ে যাওয়া। রাতে অসুস্থ হলে অনেক সিরিয়াস। এইখানে তো কোনো মানে ফার্মেসি আছে, ওষুধ পাওয়া যায়, আছে ওই যে এগুলো মানে মানে ডাক্তার তো কিন্তু এগুলো হঠাৎ করে পাওয়া জরুরি যায় না। সময় তো আর কিছু জরুরি পাওয়া যায় না। ওষুধ বেচা ডাক্তার এগুলো। চরের বাড়ির খোলামেলা রান্নাঘর, রান্নার উপকরণও একদম সাদামাটা। এই মানুষগুলো রান্নার কাজে ব্যবহার করে বিভিন্ন ধরনের খড়ি। অনেক সময় চরের মানুষ খড়ির পাশাপাশি শুকনো গোবরও ব্যবহার করে চুলা জ্বালানোর কাজে। এই পরিবারটির রান্না হয় এই মাটির চুলায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে রান্না হয়েছে ছোট মাছ আর এটা হয়তো ভাত। সকালের খাবারের সময় শেষ হয়েছে, তাই তো চরের এই বাড়িঘরগুলোতে খাওয়া দাওয়ার ব্যস্ততা অনেকটাই কমে গেছে। আমরা যদি একটু ঘরে প্রবেশ করার চেষ্টা করি, একদমই শোলার তৈরি ঘর, যেটিকে আমরা পাটখড়ি হিসাবে চিনি। সাদামাটা এক গ্রামীণ জীবনধারা। ছোট একটি চৌকি, চৌকিতে হয়তো 2 থেকে 3 জন মানুষ রাতে থাকতে পারে। এপাশেই রয়েছে ঘরের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র, তেল আলু থেকে শুরু করে বিভিন্ন কিছু। আর এপাশেই ছাগল রাখার জায়গা। গবাদি পশু আর মানুষের সহ অবস্থান আমরা প্রায় প্রত্যেকটি চরেই লক্ষ্য করি। এই কুদালধোয়া চরও তার ব্যতিক্রম নয়। এপাশে রাখা ঘরের রান্নাবান্নার বিভিন্ন সরঞ্জাম, পাতিল হাঁড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু। আর রাখা হচ্ছে বাঁশের তৈরি একটি মাচার উপর। আজ থেকে 30-40 বছর আগে গ্রামীণ জীবনধারা যেমন ছিল তারই প্রতিচ্ছবি বিরাজ করছে এই কুদালধোয়া চরে। কাকে এই বেড়াটা কিসের জন্য বানাইতেছেন? ঘরের লাগে ঘরের বেড়া। এটা এই বেড়াতে কি কি দিচ্ছেন এখানে? এখানে যে পাটশুলা পাটশুলা আর হচ্ছে
কাইসিয়া কাইসা কাইসিয়া কাইসাগুলো তো এখন বিক্রিও হয় আটি হিসাবে, বিক্রি হয় আপনাদের এখান থেকে বিক্রি হয় না? আনতে কেউ নেয় না, এখান থেকে কেউ নেয় না। আমরা অনেক জায়গায় দেখছি যে এই কাইসাগুলো আটি হিসাবে আড়ি হিসেবে ওই বেচে। নৌকায় করে নিয়ে দেয় যায় না, বিভিন্ন এখান জায়গায়, থেকে কেউ নেয় না। এখান থেকে নেয় না। না, না। এই বেড়াটা বানাইতে কতক্ষণ সময় লাগবে? আর এই মনে করেন যে ঘন্টাখানি সময় লাগবে আর এই জায়গাটা বানাতে। আচ্ছা আচ্ছা, আপনার নিজের জন্য? নিজের জন্য মানে আমার বোনের আপনার বোনের? হ্যাঁ। আপনাদের এখানে কাজের মজুরিগুলা কত করে চলে? কাজের মজুরি আপনার 400-500, খাবার খাবার গৃহস্থীদের। গৃহস্থীতে? আচ্ছা আচ্ছা, এই 400-500 দিয়ে এই যুগে কি পোষায় যারা কাজ করে? পোষায় না, না পুষলেও এখন আর কি করা তো আর কিছু নেই। চরে তৈরি হচ্ছে একটি ঘরের বেড়া, যার উপকরণ হচ্ছে শুলা আর কাইসা। এই শুলা আর কাইসা দ্বারা তৈরিকৃত বেড়াতেই থাকবে চোরের মানুষজন। নানা ধরনের দুর্যোগ আর অসুবিধাকে সঙ্গী করে এই মানুষগুলো টিকে আছে বছরের পর বছর। আমরা যতটুকু শুনলাম কাকার মুখে, এখানে মজুরি হচ্ছে 400 থেকে 500 টাকা। বর্তমান যুগে 400 টাকা মজুরিতে একটা মানুষের সংসার কিভাবে চলে তা আসলে আমরা ভেবে পাই না। তবুও চোরের এই সাদামাটা মানুষগুলো অন্য অন্য কাজের পাশাপাশি এভাবে দিন হাজিরা কাজ করে, কারণ সংসারে টিকে তো থাকতে হবে। টিকে থাকার লড়াই চোরের প্রত্যেকটি মানুষের মাঝে। আমরা প্রবেশ করছি চোরের আরও একটি বসত বাড়ির পাশে। ঘরের পাশে আউরি ঘরে বাঁধা গবাদি পশু গরু। প্রচণ্ড শীতে কাঁপছে বাংলার গ্রামীণ জনপদ। তার ব্যতিক্রম নয় জামালপুরের এই ইসলামপুরেও। তাই তো গরুগুলোকে সামান্য একটু শীত থেকে বাঁচানোর আশায় এভাবে পাটের ছালা দ্বারা একটি বেষ্টনীর ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে গরুর একটু তুলনামূলক শীত কম লাগবে। চোরের প্রত্যেকটি বাড়িঘরই সন দ্বারা নির্মিত। কেউ নির্মাণ করেছে সন দিয়ে, আবার কেউ বা নির্মাণ করেছে শোলা দিয়ে। টিনের কোনো অস্তিত্ব নেই গ্রামীণ এই বসত বাড়িতে। প্রত্যেকটি বাড়িঘরের সামনেই রয়েছে মাটির চোলা। প্রতিটা পরিবারেরই রান্না হয় শতভাগ মাটির চুলাতে। মাটির চুলাতে রান্না করার জন্য চোরের এই মানুষেরা ব্যবহার করে কাইসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খড়ি, যেটি হচ্ছে তাদের সারা বছরের একমাত্র রান্নার ব্যবস্থার যোগান। এপাশে উন্মুক্ত আউরি ঘরে বাঁধা গবাদি পশু। চোরের এই মানুষেরা কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করে, কারণ অর্থনৈতিক এই মন্দার যুগে টিকে তো থাকতে হবে। চোরের মানুষেরা তাই তো আবাদ মৌসুমের পাশাপাশি প্রায় প্রত্যেকটি বাড়িতেই এভাবে গবাদি পশু লালন পালন করে। ভয়ঙ্কর শীতে কাঁপছে এই জনপদ, তার কিছুটা রেশ পড়েছে গবাদি পশুর উপর। তাই তো গবাদি পশুগুলোকে শীতের তীব্রতা থেকে বাঁচানোর জন্য কিছুটা পাটের ছালা দিয়ে ঢাকার একটি ব্যবস্থা করে দিয়েছে। ভাইয়ের ছেলে মেয়ে কয়জন? 2টা মেয়ে। 2টা মেয়ে। বয়স কেমন মেয়েদের? বয়স এটা 9 বছর চলতেছে। আচ্ছা আচ্ছা, এমনি কি করতেছেন? এই কৃষি কাজে করি, কামলা রান্না তাছাড়া জমি জমা আছে নিজের? আছে, এলা কম। পাশাপাশি হচ্ছে কাজ করেন। জি। তাতে আসলে কেমন আছেন এই যে কাজকর্ম করে চোরে? কাজ ভাবি তো কষ্ট না দেন না, নদী মধ্যে ঝাড়া মধ্যে ববলানো বালো মধ্যে কি করে কাম করে খাবো। এবার তো শীত অনেক বেশি জি। পড়ছে। কাজ তো আর করে আইতাছে না, কাজের জন্য তো বয়া আছে। গরু বাছুর কি আছে? 2টা গরু আছে। 2টা গরু আছে নিজেরই তো? আপনাদের এখানে কি গরু বাছুর ওই যে আদি চলে না? আদি তো বাইন্দে তো নেই নিজের পেট ভর্তি চলে না, গরু আদি নিয়ে কি করবো? আচ্ছা, মানে গরু আদিটা কম চলে। জি। যাদের আছে মোটামুটি 2-1 জনের নিজেরই ওইটা। জি। মনে হয় যে পেট ভাই চলায় না, গরুরা পালাই কিন্তু আমরা চলবো কেমনে? একটা বাড়ি পার হয়ে আমরা যাব কোদালধোয়া চরের আরও কিছু বসতিতে। আর যেতে হলে এভাবেই আমাদের পাড়ি দিতে হচ্ছে দুপাশে ভুট্টা ক্ষেত আর মাঝখানের এক আইল। সেই আইল বা ক্ষেতের বাতর ধরে হেঁটে যাচ্ছি ওপাশের আরও কিছু বসতিতে। এমন ওই দুর্গম জায়গা যেখানে চলাফেরার জন্য নেই ভালো কোনো রাস্তা। গ্রামের যে মেঠু পথটি সেটি আসলে ধুলোর কারণে হাঁটার অনেকটাই অনুপযোগী হয়ে গেছে। তার কারণে আমরা বিকল্প এক রাস্তা ধরে
ভুট্টা ক্ষেতের মাঝের এক আইল দিয়ে যাচ্ছি ওপারের বসতিতে। চরের এই মানুষেরা পুরোপুরি ভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল, যার কারণে চরের বিস্তীর্ণ ফসলি জমিতে আবাদ হয়েছে মরিচ, মাসকালাই, এদিকে রয়েছে বিভিন্ন জাতের আলু, আর সামনে হয়তো আবাদ হবে ভুট্টার। আমরা চরে যখন হাঁটছিলাম তখন আমাদের দেখা দেখি আমাদের সাথে হাঁটছিল চরের ছোট্ট এক শিশু নাহিদ। নাহিদ, কি পড়াশোনা করো? পড়ো না? বয়স কত তোমার বাবা? 10 বছর। তো এখনো কি কখনো স্কুলে যাও নাই? বাদ দিছ? বাদ দিলা কেন বাবা? বই দেয় না? হাই হাই, কি বলো? বই দেয় না তার জন্য বাদ দিয়ে দিছ? কি সরকারি স্কুলে গেছিলা? সরকারি স্কুলে তো বই দেওয়ার কথা। এমন ওই অবহেলিত জনপদ যেখানে নেই শিক্ষার কোনো ব্যবস্থা। আমরা নাহিদের মুখে যেটি শুনছিলাম, সে আসলে স্কুলে অল্প কিছুদিন যাওয়ার পর বই না পাওয়ার কারণে স্কুল থেকে চলে এসেছে। আসলে সেই কথাটি আমাদের খুব বেশি বিশ্বাস হলো না, বা সে হয়তো বিষয়টিকে ওইভাবে বোঝাতে পারলো না। বয়সই বা কত? বিষয়টি এমন হতে পারে স্কুল অনেকটা দূরে, যার কারণে 2-1 দিন স্কুলে যাওয়ার পরে সে স্কুল বিমুখ হয়েছে, আর কখনো স্কুলেই যায়নি। 10 বছরের এক বাচ্চা, সে কখনো স্কুলে যায়নি। বর্তমানে এই যুগে স্কুল বিমুখ বা শিক্ষা ব্যতীত মানুষ আসলে কিভাবে জীবনযাপন করবে, এটি আসলে আমাদের ভাবিয়ে তোলে। তবুও দুর্গম এই চরে এসে আমরা যেটি লক্ষ্য করি, যেখানে সুযোগ সুবিধা না থাকার কারণে এভাবেই বাচ্চারা শিক্ষা থেকে বঞ্চিত। আমরা চাইবো চরের এই জনপদগুলোতে আরও বেশি শিক্ষার ব্যবস্থা হোক। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? অনেক শীত পড়ছে না? আজকে তো শীত অনেক বেশি। আমরা আসতেছি, শীতে অবস্থা খারাপ। নদীর পাড়ে সবসময় ঠান্ডা বেশি থাকে একটু। ঠান্ডা মানে? হ্যাঁ কাকা, কি মরিচ ক্ষেত কি আপনার? কতটুকু লাগাইছেন? না, এই যে 10 কাঠা, মানে 10 কাঠা। আচ্ছা আচ্ছা, মরিচ তো ভালোই হয়েছে মনে হয় না? মাশাআল্লাহ। এটা কি জাতের মরিচ? এটা আপনার 1701। 1701। এটা কি ঝাল হয় বেশি না? আচ্ছা আচ্ছা, ঝাল মরিচ। বিক্রি করেন কোথায় মরিচগুলো? আমরা বিক্রি এই নদীর ওপারে, উলিয়া বাজারে। উলিয়া বাজারে। মরিচের দাম এখন তো ভালোই আছে। আর ওদিনকে গেছে আপনার 90, 95 পর্যন্ত, আবার কাল গেছে 80, 85। একটু কমছে না? আচ্ছা, ওনারা আপনার কি হয়? বেড়া দুইটা, বেড়ি এড়া আর এটা বাড়িওয়ালা। আচ্ছা আচ্ছা, মানে নিজেরা মিলেমিশে কাজ করতেছেন। যাক মাশাআল্লাহ। যমুনা পাড়ের পলিজমা জমিতে মরিচ, ভুট্টা সহ বিভিন্ন কৃষি পণ্যের আবাদ হয়। চরের এই মানুষেরা গবাদি পশু পালন এবং কৃষিকাজের উপর পুরোপুরি নির্ভরশীল। আমরা কথা বলছিলাম চাচার সাথে, উনি মরিচ লাগিয়েছে, যে ক্ষেতটি দেখতে পাচ্ছি সেটি ওনার। আর মরিচ তোলার কাজে সাহায্য করছে চাচি এবং চাচার ছেলে মেয়ে। নিজের পরিবারকে সাথে নিয়ে কৃষি কাজ করছে। চরের এরকম প্রত্যেকটি মানুষই বা প্রত্যেকটি পরিবারই কৃষিকাজের সাথে জড়িত। আমরা ওপাশে আপনাদের দেখিয়েছি চরের দুর্গম কিছু বাড়িঘর। আমরা প্রবেশ করেছি আরও একটি বাড়িতে। একদমই সাদামাটা জীবন, সামনে বাঁধা গবাদি পশু, আর বাড়িটা একদমই সন্ধারা তৈরি। সামনে রাখা একটি ঘোড়ার গাড়ি, আর এপাশে হয়তো প্রস্তুত করা হচ্ছে বাড়ির আরও একটি অংশ। দুর্গম চরের বাড়ি, নেই কোনো সুযোগ সুবিধা। বাড়ির চারপাশে নেই বড় কোনো গাছের অস্তিত্ব। একবার চিন্তা করুন, যখন তীব্র গরম পড়ে তখন এই মানুষগুলো কিভাবে টিকে থাকে এই চরের বাড়িতে। কি এক কলস পানি দিয়ে কি করবা? খাওয়ার জন্য নাকি?